ফিল্ম খুবই কার না ভালো লাগে বলো? সবারই ভালো লাগে, তাই না? অনেকদিন হয়ে গেল তোমাদের জন্য একটা ভালো ফিল গুড মুভি আনা হয়নি, তাই আমরা ভাবলাম এবার তোমাদের জন্য এমন একটা অসাধারণ ফিল গুড মুভি নিয়ে আসি যাতে তোমরা মজা পাবে। আর যদি মনের মধ্যে ফিল গুড মুভি দেখার ইচ্ছা থাকে তাহলে আজকের এই মুভি তোমাদের একটু নিরাশ করবে না। জয় একজন ধনী পরিবারের ছেলে যে নিজের বাবার টাকায় বাঁচতে চায় না, সে চায় স্বাধীন হতে। সে নিজের বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে। হ্যাঁ, সত্যি বলছি, এমনকি মাথার উপর ঋণের পাহাড়ও বসে যায়। আর কোন উপায় না পেয়ে সে এক মেন্টাল হসপিটালে ক্লিনার হিসেবে কাজ শুরু করে, কারণ সে তার বাড়িতেও ফিরে যেতে চায় না। এবং এই হাসপাতালের অনেকেই জানে না যে এই ছেলেটা আসলে ধনী পরিবারের সন্তান। এই পরিস্থিতিতে একদিন সেই হাসপাতালে একজন মেয়ে রোগী হিসেবে আসে, আর এখান থেকে শুরু হয়ে যায় গল্পের নতুন মোড়। নায়ক কি তার আসল ভালোবাসাকে খুঁজে পাবে? সে জীবনের থেকে আসলে কোন শিক্ষাটা পাবে? এই সবকিছু খুবই আবেগপূর্ণভাবে দেখানো হয়েছে 2014 সালে প্রাপ্ত বেয়ারফুটে। পুরো ভিডিওটাতে দেখো আর উপভোগ করো এক দারুণ ফিল গুড জার্নি। মুভির শুরুতেই দেখানো হয় গল্পের নায়ক জয়কে, যে বড় ব্যবসায়ীর ছেলে, কিন্তু সে তার বাবার সাহায্যে বাঁচতে চায় না। সে চায় নিজের মতন করে স্বাধীনভাবে বাঁচতে। এই কারণে সে বাড়ি ছেড়ে দেয়। তবে বন্ধুরা, যদি তোমরা ভেবে থাকো যে বাহিরে এসে সে কোনো ভালো কাজ করবে, তাহলে তোমরা একেবারেই ভুল ভাবছো। এখানে সে তার বেশিরভাগ টাকাই ঘোড়া ধরে বাজি ধরে উড়িয়ে দিচ্ছে। আর সম্ভবত এই মজার জন্যই সে তার বাড়ি ছেড়েছে। সে বাড়ি ছেড়েছে যেন এখানে বসে অনেক মজা করতে পারে, কিন্তু সে দুর্ভাগ্যবশত সব টাকাই হেরে যায়। সে অনেক মানুষের কাছ থেকে টাকা নিয়ে সে টাকাও ঘোড়া ধরে বাজি ধরে হারিয়ে ফেলে। আর যখন কোনোভাবে সে পুরো টাকা ফেরত না পায়, তখন তার মাথা খারাপ হয়ে যায়। সে মানসিকভাবে ভেঙে পড়ে এবং বাধ্য হয়ে সে এক মেন্টাল হসপিটালে ক্লিনার হিসেবে কাজ শুরু করে। কিন্তু একদিন তার খুব মদ খেতে ইচ্ছে হয়। সে একটা কুলবারে যায়। সেখানে একজন লোক তাকে ধরে ফেলে এবং জিজ্ঞেস করে, তুই কবে আমার টাকা ফেরত দিবে? জয় বলে, বন্ধু, আমি খুব শীঘ্রই তোমার টাকা দিয়ে দেব, এখন আমার কাছে কিছুই নেই। কিন্তু বন্ধুরা, সেই লোক তো কিছুতেই মানতে যাচ্ছে না। সে জয়কে বলে, তোর মানিব্যাগ দেখাও। জয় তার মানিব্যাগ দেখায়। আরে, এটার মতো তো একটা পয়সাও নেই। তখন সেই লোক জয়ের মুখে ঘুষি মেরে বলে, আমি তোকে 10 দিনের সময় দিলাম। এই 10 দিনের মধ্যে যদি তুই আমার টাকা ফেরত না দিস, তাহলে ধরেই নিস এই দুনিয়া থেকে তোর জীবন শেষ হয়ে যাচ্ছে। আসলে বন্ধুরা, জয় যার কাছ থেকে টাকা নিয়েছিল এবং সেই সব টাকাই ঘোড়া ধরে বাজি ধরে উড়িয়ে দিয়েছিল। যেগুলোতে সে জিতেছিল সেগুলো আবারও ঘোড়া ধরেই সে হারিয়েছিল। কিন্তু সেখান থেকে সে যত টাকা পায় তার থেকে সে তুলনামূলকভাবে অনেক বেশি টাকাই হারিয়েছিল। এখন সে চিন্তায় পড়ে যায়, কিভাবে এত টাকা সে পরিশোধ করবে, কি করবে বুঝে উঠতে পারে না। আর এখানে মেন্টাল হসপিটালে জয় তার সহকর্মীদের কাছ থেকেও টাকাটা চায়, কিন্তু যতটা দরকার ততটা সে পায় না। যদি সে টাকা চায় তাহলে সেটা তার কয়েক মাসের বেতন। ভাইরে, সে একেবারেই রাজি নয় বলে, আরে নিজের বেতনের টাকা কেই বা দেবে? জয় চাইলেই তার বাবার কাছ থেকে টাকা চাইতে পারতো, কিন্তু মনে হচ্ছে যেন একরকম শপথই নিয়েছে সে যে বাবার কাছে কখনো টাকা চাইবে না। কিন্তু এখন আর তার সামনে কোনো উপায় নেই, তাই শেষমেশ সে তার বাবাকে ফোন করে। কিন্তু যেহেতু সে আগেই বাবাকে মিথ্যে বলেছিল যে সে একটা ভালো জায়গায় চাকরি করছে, তাই এবার বাবা জিজ্ঞেস করে, তুই এখন কোথায় আছিস? জয় বলে, আমি এখন মেন্টাল হসপিটালে অ্যাডমিন ইনচার্জ হিসেবে কাজ করছি, আর আমার একটা গার্লফ্রেন্ডও আছে। বাবা, আমি তো লাইফে পুরোপুরি সেটেল হয়ে গেছি, কিন্তু বাবা, আমি একটা ছোট্ট ব্যবসা শুরু করতে চাই, আর তার জন্য যদি তুমি কিছু টাকা দিতে তাহলে ভালো হতো। বাবা বলে, দেখো ছেলে, তোমার ভাইয়ের বিয়ে সামনে, তাই বিয়েতে তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে এসো, তারপর আরাম করে বসে কথা বলবো। আর কারণ এইভাবে তো ফোনে বসে ব্যবসার আলোচনা করা যায় না। এখন এই গার্লফ্রেন্ডটি বা জয় কোথায় পাবে বলেন? কারণ সে তো মিথ্যে বলেছে, আর এই মিথ্যে রাখতে তাকে এখন সত্যিকারের গার্লফ্রেন্ডটি দরকার, তাই না? তার তো কোনো গার্লফ্রেন্ডই নেই। তাই এখন সে হাসপাতালের নার্সদের ল্যাবে গিয়ে ঘোরাঘুরি করছে, আর নার্সদের বলে তার গার্লফ্রেন্ড হতে, এছাড়া আর কোনো কিছু করার নেই। কিন্তু বাইরে জয়কে নার্সরা মিলে খুব বকাঝকা করে। জয় আসলে ছিল প্রচুর মদ খেত, আর সবসময় জুয়া আর ঘোড়া ধরে টাকা উড়িয়ে দেয়, কারণ সে তো খুবই ধনী। সেই কারণে কোনো মেয়েই তার গার্লফ্রেন্ড হতে চায় না। এরপর হাসপাতালের চিফ ডাক্তার জয়কে ডেকে নিয়ে আসে এবং অনেক কথা শোনায়, কারণ জয় এক রোগীকে মদ দিয়েছিল। ডাক্তার খুবই রেগে গিয়ে বলে, ভবিষ্যতে যদি আমার কোনো রোগীর দিকে একবারের দিকেও তাকাও, তাহলে সঙ্গে সঙ্গে তোমাকে চাকরি থেকে বের করে দেব।
দেব। জয় চুপচাপ ধমক খেয়ে সেখান থেকে চলে যায়। তারপর সেখানে এক নতুন রোগীকে আনা হয় যার নাম ডেজি। আর হ্যাঁ, ইনি আমার গল্পের নায়িকা। বন্ধুরা, কিছুদিন আগে ডেজির মা মারা গেছেন, আর তারপর থেকে ডেজি কারোর সাথে কথা বলছে না, তাই তাকে এই হাসপাতালে আনা হয়েছে। সে আসলে খুব ভীত দেখাচ্ছিল আর বারবার বিড়বিড় করে বলে আমার মা আমাকে মেরে ফেলতে চাচ্ছে। আমি জানি না কেন। চেকআপের পর ডাক্তারদের মনে হয় ডেজির মানসিক অবস্থা ঠিক নেই এবং কিছুদিন তাকে চিকিৎসার জন্য এখানে রাখা দরকার। এইভাবেই ডেজিকে ভর্তি করা হয় মানসিক হাসপাতালে। জয় কাজ শেষ করে হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছিল, তখনই ডেজির রুম থেকে ভয়ানক চিৎকারের শব্দ আসে। সে গিয়ে দেখে এক রোগী নিজেকে ডাক্তার সাজিয়ে ডেজিকে ওষুধ খাওয়ানোর চেষ্টা করছে। জয় সঙ্গে সঙ্গে সেই লোককে ধাক্কা মেরে সরিয়ে দেয় এবং ডেজিকে বলে এই হাসপাতালে ডাক্তার ছাড়া তুমি কারোর উপরই বিশ্বাস করো না। এরপর সে হাসপাতাল থেকে বেরিয়ে যায়, কিন্তু ডেজিও তার পিছু নেয়। জয় অবাক হয়ে বলে এই তুমি কি করছো? যদি ডাক্তার তোমাকে আমার সঙ্গে দেখে ফেলে তাহলে সঙ্গে সঙ্গে আমাকে চাকরি থেকে বের করে দেবে। তারপর সে বলে তুমি যদি এখানে থাকতে না চাও তাহলে এই নাও টাকা, ট্যাক্সি নিয়ে বাড়ি চলে যাও। ডেজিকে কিছু টাকা দিয়ে সে চলেই যেতে চায়, কিন্তু ডেজি একদম নড়ে না। বন্ধুরা, জয় তখন বলে আচ্ছা যদি এভাবে বুঝছো না তাহলে চলো আমার সঙ্গে। তারপর সে ডেজিকে নিয়ে চলে যায় এক ক্লাবে, কিন্তু সেখানে জয় ডেজিকে একা ফেলে রেখে বারদার কাছে গিয়ে অনুরোধ করতে থাকে প্লিজ কেউ কি আমার গার্লফ্রেন্ড হবে। তখনই এক গার্ড এসে বলে এই যে ভাই, যে মেয়েটাকে সঙ্গে এনেছেন সে বাহিরে ডান্সারদের বিরক্ত করছে। জয় মাথায় হাত দিয়ে বলে হাই খোদা, আমার কি বিপদে না হলো। সে বাহিরে গিয়ে দেখে ডেজি সবার সঙ্গে ঝগড়া করছে। ক্লাবের বাউন্সাররা জয় আর ডেজি দুজনকে ক্লাব থেকে বের করে দেয়। রেগে গিয়ে জয় ডেজিকে ধমক দেয় তুমি কি করছো? হ্যাঁ, আমাকে কি একটু শান্তিতে থাকতে দেবে না? কোথা থেকে এলে আর কেনই বা আমার পিছু নিয়েছো? দূরে থাকো। এইভাবেই সে বিরক্ত হয়ে কথাগুলো বলছিল। আর ঠিক তখনই তার মধ্যে একটা বুদ্ধি আসে, আরে ওকে তো আমার গার্লফ্রেন্ড সাজিয়ে বাড়ি নিয়ে যেতে পারি, কি তাই না বন্ধুরা? সে ডেজিকে জিজ্ঞেস করে তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? ডেজি খুশি হয় তার গার্লফ্রেন্ড হওয়ার জন্য শুধুমাত্র 2 দিনের জন্য। পরের দিন সকালে জয় রেডি হয়ে ডেজিকে নিয়ে শহরের দিকে রওনা দেয়, যেখানে তার ভাইয়ের বিয়ে হতে চলেছে। রাস্তার মাঝেই জয় ডেজিকে বলে আই শোনো, খুব ভালো করে শোনো, যদি আমার পরিবারের কেউ কিছু জিজ্ঞেস করে তুমি কোনো উত্তর দেবে না, আমি সব সামলে নেব। তুমি শুধু চুপচাপ শুনবে, ঠিক আছে? আর এই বাচ্চামো স্বভাবগুলো করে না, যা সব সময় করে থাকো প্লিজ, মাত্র 2 দিনের ব্যাপার, ঠিক আছে? এইভাবেই বন্ধুদের মতো করে একটা লেকচার দিয়ে ডেজিকে নিয়ে শুরু করে সে যাত্রা। কিন্তু বিমানে উঠে ডেজি শুরু করে দেয় তার নিজের প্রোগ্রাম। কখনো সিট বেল্ট খুলে ফেলে, কখনো আবার উপরে লাইট অন অফ করে, আবার কখনো বাথরুমে গিয়ে অকারণেই কাঁদতে থাকে আর কিছুতেই বেরোতে চায় না। এরপর তো কোনো অনুমতি ছাড়াই গিয়ে বসে পড়ে বিজনেস ক্লাসে। অবশেষে ফ্লাইট ল্যান্ড করে আর জয় তাকে নিয়ে আসে নিজের বাড়িতে। জয়ের মা ডেজিকে দেখে খুবই খুশি হন এবং জয়কে বলেন বাহ, এবার তো তুমি জীবনে কোনো কিছু ভালো করেছো, তো সুন্দর একটা মেয়েটিকে পছন্দ করেছো, সত্যি ভালো হয়েছে। তারপর মা ডেজিকে নিয়ে ভিতরে চলে যান। চলো ফ্রেশ হয়ে নাও। জয় মেন হল থেকে বাইরে দাঁড়িয়ে বেশ মজা করছিল। তখন বাবা এসে জয়কে জিজ্ঞেস করেন বলো বাবা, তোমার স্বাধীন জীবন কেমন চলছে? জয় বলে দারুণ চলছে বাবা। বাবা তখন তাকে নিজের নতুন কেনা গাড়িগুলো দেখাতে শুরু করেন। আর সন্ধ্যা হলেই পুরো পরিবার একসঙ্গে ডিনারে বসে। ডেজিকে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে এনেছেন জয়ের মা, একেবারে পারফেক্ট গার্লফ্রেন্ড লুকে। ডিনারের টেবিলে জয়ের ভাই জয়কে জিজ্ঞেস করে ভাই তুমি কি কাজ করছো? তখন জয় বলে আমি এক মেন্টাল হসপিটালে অ্যাডমিন ইনচার্জ হিসেবে কাজ করছি। এটা শুনে ডেজি তো হেসেই ফেলে, কিন্তু কোনো রকমে মুখটা চেপে ধরে। এরপর জয় যখন তার বাবার কাছে ব্যবসার জন্য টাকা চায়, তখন তার বাবা বলেন তুমি তো বিয়েতে এসেছো তাই না, টাকা নিয়ে না হয় পরে কথা হবে, এখন আরামে বিয়েটা উপভোগ করে নাও। তখন ডেজি জয়কে সাপোর্ট করার জন্য বলে জয়ের ব্যবসার আইডিয়াটা খুবই ভালো বাবা, আপনি যদি শুনেন তাহলে অবশ্যই তাকে টাকা দেবেন। এটা শুনে বাবা বলেন চলো শুনে দেখা যাক। তিনি আইডিয়াটা শুনে রাজিও হয়ে যান। তারপরও কেননা সে সবকিছু বিয়ের পরেই এই ব্যাপারে ভালো করে কথা বলতে চাচ্ছিলেন, সে আসলে জয়কে বিশ্বাস করতে চাচ্ছিলেন না। ডিনারের পর জয় ডেজিকে ধন্যবাদ জানায়, তুমি আমাকে সাপোর্ট করেছো, আমি ভেবেছিলাম তুমি একটা পাগল, কিন্তু আমি ভুল ছিলাম। ডেজি বলে কমপক্ষে কাউকে সাহায্য তো করতে পেরেছি, এতে আমি খুব খুশি। এরপর জয় ডেজিকে তার ঘরে পৌঁছে দিয়ে চলে যায়। পরের দিন সকালে জয়ের মা জয়কে ডেকে তোলে এবং বলে দেখো তোমার গার্লফ্রেন্ড কি করছে, তাড়াতাড়ি চলে এসো। জয় গিয়ে দেখে
এদিকে ডেজি বাথরুম পরিষ্কার করছে। হ্যাঁ ভাই, বাথরুম, হ্যাঁ এটা ভালো কাজ। কিন্তু জয় অবাক হয়ে জিজ্ঞেস করে, এসব তুমি কেন করছো ডেজি? ডেজি তখন বলে, আমি এসব করতে অভ্যস্ত। আমার মা বলতে, যদি তুমি এমন কাজ করো তাহলে সবাই তোমাকে পছন্দ করবে, কিন্তু এখন তো আমার মা আর নেই। এই কথা বলতে বলতে ডেজি একটু আবেগপ্রবণ হয়ে যায়। জয়ও নিজেও একটু অদ্ভুত ভাবে কোনো কিছু অনুভব করে। এ কি হচ্ছে আমার সঙ্গে? পরের দিন সবাই বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে, কিন্তু ডেজি পরার মতো কোনো ড্রেসই ছিল না। তখন জয়ের মা বলে, তুমি কি ড্রেস পরছো মা? চলো আমি তোমাকে একটা অন্য ড্রেস দিই। তিনি ডেজিকে একটা সুন্দর ড্রেস পরিয়ে দেন, আর সেই ড্রেসে ডেজিকে দেখে জয় একদম অবাক হয়ে যায়। চার্চে পৌঁছে ডেজি একদম শিশুর মতো দৌড়ঝাঁপ শুরু করে দেয়, ফুলকড়ি খেলা করতে থাকে। জয় তখন তাকে বুঝিয়ে বলে, তুমি কি করছো ডেজি? তুমি তো শিশু নও, একটু তো বুঝে চলো। কিন্তু হয়তো ডেজির জীবন এই প্রথমবার সে এমন বড় কোনো জায়গায় দেখছে, তাই সে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, সবার সঙ্গে কথা বলছে। এই সময় জয়ের পুরনো গার্লফ্রেন্ডও সেখানে এসে উপস্থিত হয়। হ্যাঁ বন্ধুরা, একাধিক গার্লফ্রেন্ড, আর তারা ডেজিকে দেখাতে শুরু করে যে জয় হলো 1 নম্বর প্লে বয়। এরপর যখন নাচের সময় আসে, ডেজি দারুণ আনন্দ করেই নাচতে থাকে। তারপর যখন স্লো লাভ মিউজিক বাজে, ডেজি বুঝে উঠতে পারে না কিভাবে স্লো ডান্স করতে হয়। তখন জয় তাকে ধীরে ধীরে শেখায়, আর দুজনই একসঙ্গে খুব সুন্দরভাবে নাচে। ডেজি জয়ের সঙ্গে সময় কাটিয়ে খুব ভালো কিছু অনুভব করছে। তারপর জয়ের মা জয়কে কিছু একটা কাজের জন্য নিয়ে যায়। ডেজি তখন একা হয়ে পড়ে। এই সুযোগে জয়ের বাবা তার সঙ্গে নাচতে নাচতে জিজ্ঞেস করেন, সত্যি করে বলো মা, জয় আসলে এখন কি কাজ করছে? আমার তো মনে হয় ও কিছুই করছে না। তুমি নিশ্চয় সবই জানো, তাই না? বলো তো সত্যিটা কি? এখন ডেজির সামনে একের পর এক কঠিন প্রশ্ন। এই কথা শুনে ডেজি ভয়ে অস্থির হয়ে পড়ে। ভাই, এখন সে পুরোপুরি আধা জ্ঞানহীন হয়ে যায়, কারণ যখনই ডেজি টেনশনে পড়ে তার দম বন্ধ হয়ে আসে, শ্বাস নিতে খুবই কষ্ট হয়। হ্যাঁ বন্ধুরা, এটাই তার মূল সমস্যা। এই সময়ও ডেজির দম বন্ধ হয়ে আসে, সে মাটিতে বসে পড়ে। সবাই ভয় পেয়ে যায়, একই হলো ওর। জয় তাড়াতাড়ি তাকে তুলে ধরে, আর জয়ের বাবা বলেন, তাকে এখনই হাসপাতালে নিয়ে যাও। আমি তো শুধু জিজ্ঞেস করলাম যে তুমি কি কাজ করো। জয় বাহিরে নিয়ে যায়, এমন একটা ট্যাক্সিতে বসিয়ে দেয়, আর রাগে বাবাকে বলে, জানতে চান না আমি কি কাজ করি? আমি একটা মেন্টাল হসপিটালে ক্লিনিক কর্মী হিসেবে কাজ করি, আর উনি একজন মানসিক রোগী। এই কথা শুনে জয়ের বাবা রেগে আগুন হয়ে যায়। তুমি কি বলছো? তুমি কি আমাকে প্রতারণা করছো? এদিকে ডেজিরও খুব খারাপ লাগে। সে গলার হারটা খুলে ফেলতে শুরু করে, যেটা জয়ের মা তাকে উপহার হিসেবে দিয়েছিলেন। কিন্তু মা আবেগে ভেঙে পড়েন, বলেন, না মা, এটা খুলো না, এটা তো তোমাকে আমি উপহার হিসেবে দিয়েছি, এটা তুমি তোমার কাছেই রাখো। তখন বাবা মাকে ধমক দিয়ে বলেন, তুমি পাগল হয়ে গেছো নাকি? তুমি জানো এই হারটা কতটা দামি? তুমি জানো আমি তোমাকে এটা উপহার দিয়েছিলাম? এটা শুনে এবার জয় বাবার উপরে চিৎকার শুরু করে দেয়। এবার সম্পর্ক আর আবেগ দুটোই এক কঠিন মোড়ে পৌঁছায়। একদিকে তারা ঝগড়া করছে, আর অন্যদিকে ডেজি, যে আগে থেকেই তার অতীত নিয়ে এতটা ডিপ্রেশনে ছিল, তাদের ঝগড়া সহ্য করতে পারছে না, আর হঠাৎ করে চিৎকার করে ওঠে। আর পর সবাই ঠান্ডা হয়ে যায় এবং নীরব হয়ে যায়। ডেজি তখন জয়ের মাকে এক হারটি ফিরিয়ে দেয়, আর তারপর তারা সেখান থেকে একটা গাড়ি নিয়ে বাড়ি ফিরে আসে। বাড়িতে এসে জয় বলেন, আমাদের এখান থেকে এখনই চলে যেতে হবে। তারপর জয় তার বাবার অনেক গাড়ির মধ্যে থেকে একটি গাড়ি নিতেই চায়, কিন্তু ডেজি একটি নতুন ক্যারাভ্যানে উঠতে চায়। জয় বলে, ঠিক আছে, যদি এটা তোমার পছন্দ হয় তাহলে আমরা ওই গাড়িতেই যাব। এই বলে সে তাদের নতুন ক্যারাভ্যানে উঠে। ক্যারাভ্যানটার ভিতরে সবকিছুই বেশ সুন্দরভাবে সাজানো, আর ডেজিও খুব খুশি, কারণ সে কখনোই এমন জীবন কল্পনাও করেনি। তার মা তাকে কখনো বাড়ির বাহিরে যেতে দিতেন না। তবে এখন ডেজি খুবই আনন্দিত, কারণ সে অনেক কিছু নতুন ভাবে অনুভব করছে, বিশেষ করে এই নতুন জীবন তার স্বাধীনতা নিয়ে। ডেজি খুবই নিরীহ এবং নিষ্পাপ। বাড়ি থেকে বের হওয়ার পর মনে হয় যেন তার ভিতরে ছোট মেয়েটি বেরিয়ে এসেছে। তার খেলাধুলার দিকটা সামনে চলে আসে। সে বিছানার উপরে লাফিয়ে পড়ে, জানালা দিয়ে মাথা বের করে দেয়, আর জয়ের মাথার উপরে কিছু চপাস্টাপাত করে মেরেও দেয়। এখন জয় সিদ্ধান্ত নিয়েই ফেলে, এইভাবে তো কোনো মজা হবে না। যদি আমি ডেজিকে নিয়ে যাব, তাহলে সে ডেজিকে বাস স্ট্যান্ডে নিয়ে যায় এবং কিছু টাকা দেয়, বলে, আমি একটা ফোন করে আসছি, তুমি এখানেই থাকো। এইভাবে বলে সে বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে যায়। আসলে জয় এটা করেছিল ডেজিকে থেকে মুক্তি পেতে। সে তার ক্যারাভ্যানটা বিক্রি করতে গিয়েছিল এক লোকের কাছে, কিন্তু লোকটা বলল, এটা তো অনেক দামি ক্যারাভ্যান, তুমি এটা চুরি করেছো নাকি? তুমি কি সন্দেহ করছো আমাকে? এই কথার পর লোকটা ক্যারাভ্যানটা কেনার জন্য রাজি হয় না। এদিকে দুর্ভাগ্যবশত ডেজি জয়ের জন্য অপেক্ষাই করছে, কিন্তু জয় তো ফিরে আসে না। বাস স্ট্যান্ড পায়ে খালি হয়ে গেছে, আর তারপর ওই নিরাপত্তা কর্মী এসে দেখে ডেজির পায়ে জুতা নেই। সে জিজ্ঞেস করে, তুমি কি কারোর জন্য অপেক্ষা করছো? ডেজি দুঃখিত হয়ে বলে, হ্যাঁ, আমি আমার বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছি, সে কাউকে ফোন করতে গিয়েছিল। নিরাপত্তা কর্মী তখন বলে, ঠিক আছে, তবে যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যাও। অন্যদিকে জয়ও
খুব দুঃখিত কারণ তাকে ডেজিকে এমন ভাবে ছেড়ে চলে যেতে হয়েছে। এবং তারপর মানসিক হাসপাতাল থেকে প্রধান ডাক্তার জয়কে ফোন করে, তারপর জয়কে একরকম শাসিয়েই বলে, বেচারা মেয়েটি তো কখনো বাড়ির বাহিরেই যায় না, সে স্লিপারও পড়তে জানে না, আর তুমি কিনা তাকে নিয়ে সেখানে গিয়েছো, তাকে নিরাপদে হাসপাতালে ফিরিয়ে নিয়ে আসো, নইলে আমি কিন্তু পুলিশে অভিযোগ করব। জয়ের আগের সাথে ফোনটা কেটে দেয়। তারপর দেখতে পাই যে ডেজির পুরনো জুতা ক্যারাভ্যানেই পড়ে রয়েছে। মনে হয় ডেজি কখনো সেগুলো পরেইনি। শুধু তাই নয়, ডেজি খুবই হতাশ হয়ে পড়ে। সে সেই নিরাপত্তা কর্মী থেকে সাহায্য চাওয়ার জন্য যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে জয়ের গলা শুনে তার চোখে জল এসে যায় এবং সে ফিরিয়ে বলে, তোমার সব ফোন করা হয়ে গেছে তো, আর এখন থেকে তুমি আমাকে রেখে কাউকে ফোন করতে যাবে না। জয় এক প্রকার বিরক্ত হয়ে বলে, আরে ঠিক আছে, আমি আর ফোন করব না। এটা বলে সে আবার ডেজিকে নিয়ে বাহিরে বেরিয়ে আসে। এখন জয়ও ডেজির প্রতি কিছুটা আকৃষ্ট হতে শুরু করে, কারণ সে খুবই নিরীহ এবং সরল। সে একটা সুপার মার্কেটের কাছে গাড়ি থামায় এবং কিছুক্ষণ ডেজিকে দেখে। সে ডেজিকে টাকা দেয়, বলে তোমার যা দরকার নিয়ে আসো। ডেজি ভিতরে চলে যায় আর জয় বাহিরে দাঁড়িয়ে থাকে। তখন পুলিশ গাড়ির আওয়াজ শুনে এবং ভয় পেয়ে যায়। সে ডেজিকে সুপার মার্কেট থেকে নিয়ে বেরিয়ে এসে গাড়িতে চলে দ্রুত সেখান থেকে চলে যায়, কিন্তু তারপর পুলিশ তাদের পেছনে ধাওয়া শুরু করে। তবে জয় খুব দ্রুত গাড়ি চালিয়ে তাদের হাত থেকে পালিয়ে যায়। অনেক দূরে যাওয়ার পর সে একটা গাড়ি জায়গায় থামিয়ে ডেজিকে জিজ্ঞেস করে, তুমি কি গাড়ি চালাতে পারো? ডেজি বলে, হ্যাঁ আমি চালাতে পারি, কিন্তু আমি জানি না কিভাবে চালাতে হয়। এখন জয় তাকিয়ে থাকে এবং বলে, কি সুন্দর উত্তর দিয়েছ। কিছুক্ষণ সময় পর ডেজি তাকে জাগিয়ে তোলে। যখন তুমি ঘুমাচ্ছিলে তখন তুমি অদ্ভুত একটা শব্দ করছিলে। ডেজি আসলে জানতেও পারে না যে ঘুমের মধ্যে জয় নাক ডাকছিল। এখন জয় ভাবতে থাকে, কি মজার, কি অদ্ভুত। তারপর ডেজি বলে, তুমি জানো সুপার মার্কেটের কথাটা বলেছিলাম, হয়তো যাদের থেকে তুমি পুলিশ থেকে পালিয়ে এসেছিলে তারা এসে পড়েছে। জয় ডেজিকে বলে, তুমি পাগল, আগে কেন বলোনি? তবে সে বলে, ঠিক আছে আমি গাড়ির মধ্যেই লুকিয়ে যাব, যদি সে কিছু প্রশ্ন করে তাহলে বলো এখানে আর কেউ নেই। এটা বলে জয় গাড়ির মধ্যেই লুকিয়ে পড়ে এবং ডেজি বাইরে বেরিয়ে আসে। পুলিশ অফিসার জিজ্ঞেস করে, এই ক্যারাভ্যানের চোর কোথায়? ডেজি বলে, ও আপনি কি আমার বয়ফ্রেন্ডের কথা বলেছেন? সে তো এখন জঙ্গলের দিকে পালিয়ে গেছে। তবে পুলিশ অফিসার গাড়ির ভিতরেও খুঁজে দেখে এবং বলে, আমি তোমার বয়ফ্রেন্ডকে জঙ্গলেই খুঁজতে যাচ্ছি, এখান থেকে একদম নড়াচড়া করবে না। এই বলে সে জঙ্গলের ভিতরে চলে যায়। এখন ডেজি পুলিশের গাড়ি চাবি বের করে এবং সে চাবি জয়ের হাতে দেয় এবং বলে, আমি এটা করেছি। জয় তৎক্ষণাৎ ক্যারাভ্যানটা স্টার্ট করে এবং তারা দুজন একসাথে চলে যায়। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর তারা এমন একটি স্থানে থামে যেখানে অন্য আরেকটি ক্যারাভ্যানের লোকেরা ক্যাম্প করছে। তারা তাদের অনুমতি নিয়ে তাদের ক্যারাভ্যানের বাথরুমটা ব্যবহার করে এবং এখানে ক্যারাভ্যানের মহিলাটা ডেজিকে বলে, এটা আমার মেয়ে, এখন সে ঘুমাচ্ছে, যদি সে জাগে তাহলে খুব মজা হবে, তাছাড়া তোমরা দুজন কি একসাথে? ডেজি বলে, হ্যাঁ আমরা দুজন একসাথে। মহিলাটি বলে, এই বাচ্চাগুলো আমার। এটা শুনে ডেজি অনুভব করে যে কত ভালো হতো যদি তারও একটা সন্তান থাকতো। আসলে সে এক ধরনের পরিবার পেতে চেয়েছিল। বহু বছর ধরে সেই পরিবারই অভাব অনুভব করছিল সে। পরের দিন তারা সেখানেই ঘুমিয়ে পড়ে। এখন জয় ডেজির কাছে আসে এবং ডেজি জিজ্ঞেস করে, তোর পুরনো গার্লফ্রেন্ডটা বলেছিল তুমি একজন প্লে বয়, এর মানে কি? জয় বলে, হ্যাঁ এর মানে আমি খুব ভালো গেম খেলি, এজন্য তারা আমাকে প্লে বয় বলতো। এভাবে সে পরিস্থিতি সামনে নিয়ে পরের দিন তাদের যাত্রা শুরু করে। তারা পথে অনেক জায়গায় ঘুরে বেড়ায়, খুব মজা করে এবং অনেক সুস্বাদু খাবার খায়। ডেজি বলে, আজকের দিনটা আমার জীবনের সবচেয়ে সুখী দিন। আমরা কি কখনো জীবনে এমন ভাবে ঘুরে বেড়াতে পারবো? তুমি কি পারবে? জয় বলে, এটা ভালো আইডিয়া মহারানী জি, কিন্তু তোমার শ্বশুর মশাই এই সফরের জন্য আমাকে টাকা দেবেন? তাছাড়া অনেক মানুষই আমার পিছনে লেগে আছে, তারা আমার কাছে টাকা পায়। ডেজি জিজ্ঞেস করে, এই টাকাটা আবার কি? জয় বলে, দেখো আমি অনেকের কাছ থেকে টাকা নিয়েছিলাম। ডেজি বলে, তাহলে তোমাকে তো তারা ফিরিয়ে দিতে হবে তাই না? যদি আমার কাছে টাকা থাকতো তাহলে আমি সব টাকা তোমাকে দিয়ে দিতাম। আমি আসলে শিখিনি কখনো টাকা দিয়ে কি করতে হয়। এখন তার যত্নশীল প্রকৃতি দেখে জয় তাকে আরো বেশি পছন্দ করতে শুরু করে। তারপর যাত্রার পথে আরেকটি গাড়ি থামানোর পর জয় বলে, এখন আমি তোমাকে ড্রাইভিং শেখাবো। আমি বুঝতে পারি যদি তুমি ড্রাইভিং করো তাহলে আমার জন্য অনেক ভালো হবে। তারপর জয়ের কাছে ডাক্তারের ফোন আসে, যে জানতে চায় তুমি কবে ডেজিকে ফিরিয়ে নিয়ে আসছো। জয় বলে, আমরা খুব শীঘ্রই ফিরবো হাসপাতালে। তবে ডেজি এটা শুনে ফেলে সে খুব ভয় পেয়ে যায়, কারণ তাকে মনে হয় যে জয় তাকে আবারও মেন্টাল হসপিটালে দিয়ে যাবে। এখন জয় ফেরার আগে ডেজি গাড়িটি স্টার্ট করে চালাতে শুরু করে, কারণ সে হাসপাতালে ফিরে যেতে চায় না। জয় গাড়ির পেছনেই দৌড়াতে থাকে, তাকে থামতে বলে, কিন্তু ডেজি জয়কে ড্রাইভ করতে থেকে একটু একটু করে শিখে ফেলেছিল। শেষ পর্যন্ত আরেকটা গাড়ির সাথে আঘাত করে ক্যারাভ্যানটা থামিয়ে দেয়। জয় খুব চিন্তিত হয়ে ওঠে, বুঝতেই পারছে না। সে বলছে, এটা তুমি কি করছো? তুমি কান্না করে গেছো কেন? তো ডেজি বলে, তুমি আমাকে আবারও ছেড়ে যেতে চলে যাও তাই না? জয় তাকে শান্ত করে এবং একটা রেস্টুরেন্টে নিয়ে যায় যেখানে তারা খাবার অর্ডার করে। ডেজি জানায়, তোমার কাছে তো
টাকা নেই, তাই না? তাহলে কিভাবে বিল পরিশোধ করবে? তারপর জয় জানতে চায় তোমার আসল সমস্যাটা কি, তোমার জীবনে আসলে কি হয়েছিল। এখন ডেজি তার অতীতের কথা বলেই ফেলে, আমার মায়ের কিছু মানসিক অসুস্থতা ছিল, তিনি হঠাৎই চিৎকার করতেন, আমি অদ্ভুত অদ্ভুত আচরণ করতেন। আমি মনে করি আমি আমার মায়ের কাছে যেতে খুবই ভয় পেতাম। একদিন তিনি অনেক হিংস্র হয়ে উঠলেন এবং আমি তার কাছে একদম যাইনি। পরের দিন যখন তিনি শান্ত হন তখন আমি তার কাছে গিয়ে দেখি তিনি আর বেঁচে নেই। এভাবেই সে তার পুরো গল্পটি শেয়ার করে। সব শুনে জয় বলে, তুমি কি পাগল? তুমি কখনো বাড়ি থেকে বেরোইও না, তাই বাহিরের পৃথিবী সম্পর্কে তুমি কিছুই জানো না। তাও তুমি তোমার মায়ের মৃত্যুর জন্য দায়ী নও, তাই নিজেকে দোষ দিও না। ডেজি তখন জয়কে প্রশ্ন করে, তুমি কি আমাকে হাসপাতালে কেন পাঠাতে চাচ্ছ যদি আমি পাগল না হই? জয় বলে, দেখো, আগে আমি তোমাকে হাসপাতালে রেখে আসতে চেয়েছিলাম, কিন্তু এখন আমি আর তোমাকে আমার থেকে আলাদা করতে চাচ্ছি না। হ্যাঁ, যেমন আছো তেমনই থাকো, আমি তোমাকে সব সময় ভালোবাসবো ডেজি। এরপর জয় তার ভালোবাসা প্রকাশ করার জন্য ডেজিকে চুমু দেয়। জয় অনেক মেয়েকেই চুমু দিয়েছে, কিন্তু এটা ছিল ডেজির প্রথম চুমু। ডেজি ভিন্ন কিছু অনুভব করে এবং তার হৃদস্পন্দন অনেক দ্রুত ফাস্ট হয়ে যায়। এরপর পুলিশ সেখানে এসে পড়ে জয়কে গ্রেফতার করে। এবার আর কিন্তু জয় পালানোর চেষ্টা করে নেই, ডেজির দিকে তাকাতে থাকে। ডেজিও তার দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে থাকে। তারপর পুলিশ ডেজিকে মানসিক হাসপাতালে নিয়ে যায়। এখানে জয়ের মা তার স্বামীকে বলেন, জয় তো ছেলে, তুমি কি কোনোভাবে ভাবো না ছেলেকে নিয়ে? কখনো তো তোমার দায়িত্বশীল হওয়া উচিত ছিল, কিন্তু তুমি তো তা মনেই রাখো না, তাই না? যেমন সে ছিল তেমনই তো তুমিও তো ছিলে দায়িত্ব জ্ঞানহীন, তুমিও তো জেলে গিয়েছিলে, তাই না? তারপর তোমার বাবা তোমাকে জেল থেকে ছাড়িয়ে এনেছিলেন। এই কথা বলে বন্ধুরা জয়ের মা সেখান থেকে চলে যান। পরের দৃশ্যে জয়ের বাবা তাকে জেল থেকে মুক্তি দিতে আসে। বাবা একটু হেসে ওঠে। তখন জয় তাড়াতাড়ি তার অ্যাপার্টমেন্টে ফিরে আসে। তখন সে দেখতে পায় বাসার সবকিছুই উলটপালট হয়ে ভেঙে পড়ে আছে। নিচে দাঁড়িয়ে সেই লোকটিও দাঁড়িয়ে আছে যার কাছ থেকে জয় টাকা নিয়েছিল। সে জয়কে দেখে এবং জয়কে তাড়া করতে শুরু করে। জয় তাকে এড়িয়ে চলে এবং সুরজা মেন্টাল হসপিটালে চলে যায়। সে হাসপাতালে পৌঁছায় এবং ডেজিকে দেখতে চায়, কিন্তু প্রধান চিকিৎসক তাকে দেখা করতে দেয় না। জয় আসলে অনুভব করতে শুরু করে যে ডেজি ছাড়া তার জীবন একেবারেই অসম্পূর্ণ এবং সে সুরজার রেলপথে শুয়ে পড়ে। এক নিরাপত্তা রক্ষী তাকে দেখে এবং ডেজিকে এখানে দেখায়। জয় ওষুধ নিতে অস্বীকার করে বলে, আমি পাগল না, আমি শুধু ডেজির সাথে দেখা করতে চাই। ঠিক তখন নিরাপত্তা রক্ষী জানায় যে তাকে জেসিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আসলে জয় রেলপথে শুয়ে পড়েছিল যাতে কেউ তাকে পাগল ভাবতে পারে এবং রেলওয়ের দিক থেকে তাকে মানসিক হাসপাতালে নিয়ে আসা হয়। রক্ষীরা তাকে ট্র্যাক থেকে তুলে নিয়ে হাসপাতালে নিয়ে আসে। ডাক্তার জয়কে বলে, আমি জানি এ সবকিছুই তোমার অভিনয় ছেলে, আমি এখনই তোমাকে ছেড়ে দেব। জয় বলে, আমি তো আত্মহত্যা করার চেষ্টা করছি, এজন্য তুমি আমাকে এত তাড়াতাড়ি ছেড়ে দিতে পারবে না। আমি আজ দিনটি এখানেই থাকবো, আর এ নিয়ে তুমি ডেজিকে এখানে রাখতে পারবে না, কারণ সে তো পাগল নয়, তার মায়ের মানসিক সমস্যা ছিল। ডাক্তার জানতে চায়, ডেজি কি তোমাকে এটা বলেছে? জয় বলে, হ্যাঁ। তারপর সেই রাতেই যখন তাকে সেখানে রাখা হয়, যে ব্যক্তি জয়কে গোপনে টাকা দিয়েছিল সে হাসপাতালে ছদ্মবেশে প্রবেশ করে এবং জয়কে ঘোড়া টিপে মেরে ফেলতে চেষ্টা করে। ঠিক তখনই একজন রোগী তাকে আক্রমণ করে এবং জয়কে রক্ষা করে। পরের দিন ডাক্তার জয়কে বলে, তুমি ঠিক বলেছ, ডেজির মায়ের সিজোফ্রেনিয়া ছিল, যার কারণে সে অদ্ভুত অদ্ভুত শব্দ শুনতো আর এমন এমন ভীষণ দেখতো যা বাস্তবে ছিলই না। তাই সে হঠাৎ অস্বাভাবিকভাবে প্রতিক্রিয়া দেখাতো। কিন্তু এমন অবস্থাও সে ডেজিকে তার এইভাবে করেই বড় করেছেন। তবে কিছু মানুষ মনে করেছিল ডেজি পাগল এবং তাকে এখানে নিয়ে এসেছিল কারণ সে কারোর সাথে কথা বলতো না। জয় বলে, এখন তুমি সত্যিটা জানো, তাহলে দয়া করে ডেজিকে হাসপাতাল থেকে ছেড়ে দাও। কিন্তু ডাক্তার বলে, আমাকে আরো কিছু পরীক্ষা করতে হবে, তারপর আমি তাকে ছেড়ে দেব। এরপর ডাক্তার ডেজির সাথে কথা বলে। সে জানতে চায়, তুমি কি জয়কে পছন্দ করো? ডেজি বলে, আমি জানি না, তবে আমি জয়কে অনেক ভালোবাসি। ডাক্তার প্রশ্ন করে, তুমি কি কখনো ঘর থেকে বের হয়ে যাওনি এবং কখনো কারোর সাথে প্রেমও করোনি, তাহলে তুমি কিভাবে জানো ভালোবাসা কি? এর উত্তরে ডেজি প্রশ্ন করে, বলুন স্যার, আপনি কি কখনো কারোর সাথে ভালোবাসা করেছেন? ডাক্তার বলে, হ্যাঁ, আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসতাম, কিন্তু এখন তো আমরা ডিভোর্স করেছি। ডেজি কিছুক্ষণ চুপ থাকে এবং তারপর বলে, আপনি এখন আপনার স্ত্রীকে অনেক ভালোবাসেন, তাই না? এটা আপনার চোখে স্পষ্ট দেখাচ্ছে। যখন আমরা কারোর প্রেমে পড়ে থাকি বা কাউকে ভালোবাসে থাকি, আমরা শুধু তার ভালোবাসাটাই দেখি আর কিছুই না। এই উত্তরে ডাক্তার মুগ্ধ হন এবং মনে করেন ডেজি শুধু স্বাভাবিকই নয় বরং বুদ্ধিমানও। এদিকে জয় এবং ডেজি তাদের ঘরে ঘরে তাদের জামা কাপড় ইত্যাদি প্যাক করছে, কারণ তারা ডিসচার্জ হতে চলেছে। এরপর একটা কুরিয়ার আসে জয়ের জন্য, যার মধ্যে একটা টাকার চেক রয়েছে যা তার বাবা পাঠিয়েছেন এবং একটা চিঠিও, যা তাকে এই টাকা নিয়ে সকল লোন পরিশোধ করতে বলছে। যত সম্ভব সে বাড়িতে আসতে বলছে। জয় খুব খুশি এবং ডেজিও তার আর কোনো রোগীকে বিদায় জানাতে যাচ্ছে না এবং সবাইকে বিদায় জানায় জয় এবং ডেজি একে অপরকে দেখে কাছে
কাছে চলে আসে এবং চুমু খায় এবং এর সাথেই এই সিনেমার শেষ হয়। তো আপনাদের কেমন লাগলো? এটা সত্যি একটা ভালো অনুভূতির সিনেমা। যদি আপনি পুরো সিনেমাটি দেখেন তবে আপনি সত্যি খুব ভালো কিছু অনুভব করবেন। যদি সময় পান তবে অবশ্যই এটি দেখবেন এবং যেমন সবসময় আপনার মতামত কমেন্টে শেয়ার করেন। যদি বাকি ব্যাখ্যাগুলো ভালো লেগে থাকে তবে দয়া করে লাইক করবেন। পরের ভিডিওতে অবশ্যই দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।